This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভ সেই ছবি সবার আগে আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সরাসরি সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে চাকরিহারাদের সঙ্গে তিনি কথা বলবেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন টিভি9 বাংলার পর্দায় এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায় আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন সৌরভ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা যেতে পারে মুখ্যমন্ত্রী পৌঁছলেন আগাম আর কি খবর রয়েছে শোনা যাচ্ছে সৌরভ শোনা যাচ্ছে না এই মুহূর্তে আপনাদের ছবি দেখাই আরো একবার এই মুহূর্তে আরো একবার সেই ছবি দেখাই দুটো আলাদা আলাদা উইন্ডো আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন একদিকে দেখা যাচ্ছে আজকে যোগ্য বনাম অযোগ্যদের যখন এক প্রকার বাক বিতণ্ডা চলছিল দেখুন কিভাবে গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা পাশাপাশি মুখ্যমন্ত্রী এইমাত্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়কার ছবি আপনারা দেখছেন সরাসরি টিভি9 বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক কথাবার্তা তিনি আজ কথা বলবেন সদ্য চাকরিহারাদের সঙ্গে নতুন কোনো দিশা আসে নাকি বিকল্প কোনো পথের সন্ধান হয় কিনা পাশাপাশি এই মুহূর্তে দেখুন সেই ছবি সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন সৌরভ এইমাত্র আমরা দেখালাম সেই ছবি দর্শকদের মুখ্যমন্ত্রী পৌঁছলেন আগাম আর কি খবর তথ্য রয়েছে দেখো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হয়েছেন যে 26,000 চাকরি প্রার্থী চাকরি হারাদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে বাংলায় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি আজকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাদেরকে ডেকেছেন ইতিমধ্যেই তুমি দেখেছো যেমনটা আমরা টিভি9 বাংলা দেখিয়েছি দফায় দফায় সকাল বেলা থেকে যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে প্রায় হাতাহাতির পর্যায়ে গিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে গিয়েছেন কি বার্তা তিনি দেন নিঃসন্দেহে সেদিকে তাকিয়ে আছে সব মহল যেটা মনে করা হচ্ছে প্রশাসন এবং শাসক দল সূত্রে খবর যে রিভিউর জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতে রিভিউর জন্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার সেই ঘোষণাই কি করবেন মুখ্যমন্ত্রী এবং তিনি কি বলবেন এই যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রেই বা তিনি কি বলবেন তার বার্তা কি থাকে সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এই মুহূর্তে কিন্তু তুমি দেখো একদিকে যেমন সৌরভ তুমি আমি একটু থামাচ্ছি আমি একটু সায়ন্তর কাছে যাবো সায়ন্ত তুমি যেখানে রয়েছে আমি কিছুক্ষণ আগে সেই ছবি দেখলাম একটা কেওস সৃষ্টি হয়েছে ওখানে কি হয়েছে কি হচ্ছে ছবিটা দেখো যে যারা এখানে লাইনে দাঁড়িয়ে ছিল তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে এবং পুলিশ সরিয়ে দেওয়ার পর এখানে একজনকে দেখা গেল সে গুচ্ছ পাস নিয়ে এসছে এবং সেই পাস নিয়ে আচমকা তাকে ঘিরে লোকজন তাকে ঘিরে ফেলে এবং সে দাবি করতে থাকে সে পাস নিয়ে এসছে সে পাসগুলো দিচ্ছে এবং সেই পাস নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই সে কোনো কাগজ খতিয়ে দেখছে না সে কোনো নথি খতিয়ে দেখছে না সে তাহলে এই পাসগুলোকে দিচ্ছে কিভাবে এর মধ্যে তো অযোগ্যরাও ঢুকে থাকতে পারে তাহলে এই পাসটা দেওয়ার ক্ষেত্রে তাকে অনুমোদন দিল কে পুলিশের সামনে দাঁড়িয়ে সে পাস দিচ্ছিল পুলিশ তাকে দূরে সরিয়ে দিল এবং তুমি দেখতে পাচ্ছ কীভাবে ভিড় করে রয়েছে এবং সে এমনভাবে ভিড় করেছে তুমি দেখতে পাচ্ছ সবার হাতে কাগজ রয়েছে সে কোনো কাগজপত্র খতিয়ে দেখছে না গুচ্ছ পাস এনে সে পাস বিলি করে দিচ্ছে এই পাস দেওয়ার অনুমোদন তাকে কে দিল এমনকি আদৌ সে অথরাইজ পার্সন কিনা সেটাও কিন্তু কোনো তার কাছে কোনো উত্তর নেই এবং শুধু একটাই ছবি দেখতে পাচ্ছ যে লোকজন ভিড় করে রয়েছে প্রত্যেকের হাতে কাগজ রয়েছে এবং সেই মতো তিনি একের পর এক পাস বিলি করে যাচ্ছেন এখানে কিন্তু যারা অযোগ্যরা ভিড় করেছিল বাবুঘাটের কাছে তারাও ব্যারিকেড ভেঙে এইখানে ঠিক চলে এসেছে তাদের হাতেও কাগজ রয়েছে তারাও দাবি করছে যোগ্য যারা যোগ্য সত্যিকারের যোগ্য তারাও দাবি করছে যোগ্য অথচ সেটা কোনো ক্ষতি দেখা হচ্ছে না শুধু পাস বিলি হয়ে যাচ্ছে সেই ছবি তুমি গৌরবের ক্যামেরায় দেখতে পাচ্ছ একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী সায়ন্ত সেখানে রয়েছেন এবং ধুন্ধুমার সেই কাণ্ড সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে কথাবার্তা বৈঠক আলোচনা যা বলা হোক তা শুরু হবে কিন্তু তার আগে আজকে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো একদল স্বঘোষিত যোগ্য সম্প্রতি চাকরিহারা শিক্ষক তারা চিহ্নিত অযোগ্যদের ঢুকতে বাধা দিয়েছেন তারা অ্যালাউ করবেন না বলেছেন অন্যদিকে পাস
দেওয়া হয়েছে, সেই পাস কে বা কারা দিল সেই নিয়েও একটা সংশয়। পাস প্রশাসনিক তরফ থেকে আসেনি বলে জানা যাচ্ছিল, কোনো এক শিক্ষক সংগঠন তারা দিয়েছিল, কিন্তু সেই পাস কিভাবে ইস্যুড হলো, যদি পাস সরকারিভাবে না দেওয়া হয়ে থাকে তাহলে মাইকিংয়ের সময় যাদের হাতে পাস আছে তারা এগিয়ে আসুন লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে, এই ডিক্লারেশন কেন হলো, এই অ্যানাউন্সমেন্ট কেন হলো, নানাবিধ পাস রহস্য সেখানে দানা বাজছে। কিন্তু বৈঠকের আগে, বৈঠককে ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তা আপনারা এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় আলাদা আলাদা 5টা যে ভিজুয়ালস দেখছেন আপনারা বুঝতে পারবেন আমি এতক্ষণ ধরে আপনাদের কোন বিষয়গুলো বলার চেষ্টা করলাম। দেখুন, ক্ষোভে ভাঙল ব্যারিকেড, চাকরি হারিয়ে ক্ষোভ, ভিড় সামলাতে হিমশিম দশা পুলিশের, পাস নিয়ে টানাটানি। ইন্দোরে গেট পাস রহস্য, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সদ্য চাকরিহারাদের আলোচনার আগে গেট পাস রহস্য, কারা ইস্যু করলো পাস তার কোনো উত্তর নেই। একাংশ আবার নিজেদের স্বেচ্ছাসেবক বলেও দাবি করছেন, তারা কারা, তাদের কাছে কোনো রকম বৈধ নথি বা আইডি কার্ড কিছুই নেই। TV9 বাংলার ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন এই স্বঘোষিত স্বেচ্ছাসেবকরা। কিসের জন্য দাঁড়িয়ে রয়েছেন দিদি? হ্যাঁ, পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখানে পাস দিচ্ছে কোন জেলার? কলকাতা। কারা পাস দিচ্ছে আপনাদের? এখানকার যোগ্য টিচার যারা আছে গ্রুপ তারা। কি কি ডকুমেন্ট দেখাচ্ছে না, নথি দেখাতে? OMR শিট, অ্যাপয়েন্টমেন্ট লেটার আর অ্যাডমিট কার্ড। আপনারা কি পাস দিচ্ছেন দাদা? কি কি দেখে পাস দিচ্ছেন এখানে? আমরা চিনি যারা যোগ্য ক্যান্ডিডেটস তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি, আমাদের সব কিছু তাদের ডিটেলস আমাদের কাছে আছে। ঠিক আছে, যোগ্য সুপ্রিম কোর্ট থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করে দিয়েছে, এরপরে আর কিছু বলার নেই আমাদের। আমরা এই যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা বলছেন যে এই যে আপনি পাসটি দেখাচ্ছেন এখানে কোনো রকম কোনো ইস্যুইং অথরিটির নাম নেই বলে প্রশ্ন তুলছেন তারা। এটার সঙ্গে সুপ্রিম কোর্ট তার অর্ডারে একদম মানে পুরো আইডেন্টিফাই করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য। 6100 সামথিং ক্যান্ডিডেট অযোগ্যরা আইডেন্টিফাই হয়েছে, যাদেরকে 12% ইন্টারেস্ট সমেত টাকা ব্যাক করতে বলেছে এবং তারা কোনো এক্সামিনেশনে আর অ্যাপিয়ার করতে পারবে না। এই পাসটা কি প্রশাসন আপনাদেরকে দিয়েছে? হ্যাঁ, একদম। হ্যাঁ, মুখ্যমন্ত্রী দপ্তর একদম। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। আরো একবার সায়ন্ত, এই গেট পাস কে ইস্যু করলো, কিসের পাস, তার মধ্যে কি লেখা আছে, কারা পেলো কারা পেলো না, এতগুলো প্রশ্নের উত্তরের নির্যাস কি কিছু পাচ্ছ সায়ন্ত এখনো পর্যন্ত? স্পষ্ট কথা, কোনো উত্তর নেই। তুমি দেখতে পাচ্ছ কিভাবে লোকজন ভিড় করে রয়েছে, যারা যোগ্য সেই যোগ্য প্রার্থীরা তারা ভিড় করেছে হাতে কাগজ নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিড়ের মধ্যে তো অযোগ্যও থাকতে পারে। এই যে পাস বিলি হচ্ছে, এই পাসের বিলি ক্ষেত্রে অথরাইজটা কে করছে, এইটা নিয়ে কিন্তু মূলত প্রশ্ন। আর যারা পাচ্ছে না তাদের এখানে অনেকে আছেন যারা যোগ্য থাকাকালীনও তারা সেই পাস পাচ্ছেন না, এবং সেই ভিড়টা তুমি দেখতে পাচ্ছ যে এখানে ব্যারিকেডের সামনে তারা ভিড় করে রয়েছে। তারা নিজেদের ক্ষোভ জানাচ্ছেন যে তারা যোগ্য থাকা সত্ত্বেও তারা কেন পাস পাবেন না, এবং পুলিশকে তারা পুলিশের কাছে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ তাদের ভিড় সামলাতে পারছে না। এই ভিড়টা দেখো, পুলিশ এই ভিড়টা দেখো যে প্রত্যেকের সাদা কাগজ। আমি একবার গৌরবগুলো সামনের দিক থেকে ছবিটা দেখাতে, যে কিভাবে পুলিশের সঙ্গে তারা কথা বলছে যে তারা পাস পায়নি এখনো, তারা তাহলে কি ঢুকতে পারবেন না। যে যিনি এসেছিলেন পাস দিতে, তিনি মাত্র একগুচ্ছ পাস নিয়ে এসেছিলেন এবং পাস নিয়ে তিনি বিলি করে চলে গেলেন, কিন্তু কাদের দিলেন, কিভাবে দিলেন সেটাও কিন্তু দেখার বিষয়। যারা যোগ্য হয়েছে তারা কাগজ দেখাচ্ছে কিন্তু পাস নয়। তুমি দেখতে পাচ্ছ তাদেরকে ব্যারিকেড থেকে পুলিশ ফিরিয়ে দিচ্ছে, কারণ পুলিশ তাদেরকে বলছে যে তাদের কাছে একদম একদম একদম। আমি তার আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, যোগ্য থেকে আপনারা পাস পাইনি? না, আমরা এখনো পাইনি পাস। পুলিশ আপনাদের কি জানাচ্ছে? আমি জানি না, এখন আমি কিছু বলতে পারছি না। পাস পাইনি, এবং যিনি পাস দিতে এসেছিলেন উনি বলছেন যে আপনি কি আমাদের সঙ্গে কেসে ছিলেন বা আমাদের ফান্ডে কিছু ডোনেট করেছেন তাহলে পাস পাওয়া যাবে। তিনি কে পাস দিতে এসেছিলেন? সবকিছু আছে, ডায়েরি নম্বর নিয়ে এসেছি, সুপ্রিম কোর্টের ডায়েরি নম্বর নিয়ে এসেছি। এই আমাদের OMR সিট, এটা আমাদের অরিজিনাল OMR সিট, আমরা জেরক্স করেও নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। তিনি পাস দিতে এসেছেন, তিনি কে? তিনি কি সরকারি কোনো প্রতিনিধি দাবি করছেন? সরকারি কোনো প্রতিনিধি, তিনি আমাদের যোগ্য মঞ্চেরই আমাদের কোর কমিটি, তিনি একজন মেম্বার। কিন্তু যেভাবে পাস বিলি হচ্ছিল তিনি তো কোনো কাগজ দেখতে পাচ্ছেন না, তিনি পাস বিলি করেন, তাদের কোনো সমস্যা মানে যোগ্য কমিটির মেম্বারকে পাস দিচ্ছেন না। তুমি দেখতে পাচ্ছ যে আবার রীতিমতো হাতাহাতি শুরু হয়ে গেছে। দেখবো সেই ছবি দেখাতে বলবো, আমি বড় করে দেখাতে বলবো পিসিআর কে সেই ছবি। আবারও হাতাহাতি শুরু হচ্ছে। সায়ন্ত, এই আবার কি? এরা চাকরি হারিয়েছেন সদ্য, তা বলে এরা আজকে সমস্যার সমাধান মারামারি করবেন? তুমি দেখতে পাচ্ছ শুধু পাস নেই, তুমি দেখতে পাচ্ছ রীতিমতো পাস নিয়ে ঝামেলা, পাস কারাকারি হচ্ছে। আমি সেই ছবি গৌরব ছবি দেখাতে
আপনি কে? আপনি কে? আপনি কে? আশিস দা দিছে আমাকে, আশিস দা দিছে। কে আশিস দা? সব আছে ডকুমেন্ট, সব আছে। আশিস দা দিল, আশিস দা দিল। তোর ওইখানে ওই মার্কশিট দেখি, তোর ওই মার্কশিট দেখি, ওই মারা আছে তো, তোর ওই মার্কশিট দেখি, ওই মার্কশিট দেখি, মোবাইল আছে, মোবাইল আছে, মোবাইল আছে, তুই সেটা দেখা আগে না, তোকে ঢুকতে দিবা না। এখানে সবাই হোমওয়ার্ক শিট নিয়ে এসেছে, আপনি কি হোমওয়ার্ক শিট নিয়ে এসেছেন? মোবাইল আছে আমার, মোবাইল আছে, মোবাইল আছে, মোবাইল আছে, মোবাইল দেখা, দেখো দেখি যাবে না, মোবাইল দেখো, পাঁচটা নিয়ে নিল, আমার পাঁচটা নিয়ে নিল, আমার পাঁচটা নিয়ে নিল, পাঁচটা নিয়ে নিল, আপনি যে হোমওয়ার্ক শিট নিয়ে এসেছেন, আপনি কার কাছে হোমওয়ার্ক শিট কোথায় পেলেন? দেখাতে পারছেন? দেখাচ্ছি আমি। দেখতে পেলেন ছবি, যে এই যেটা আমি আশঙ্কা করছিলাম যে এই ভিড়ের মধ্যেও ও কিভাবে পাস পেয়েছে কেউ জানে না, এবং আমি সেই 6 বার আমি তার কাছে চলে যাবো। যে বিষয়টা আমি বলছিলাম, যে বিষয় শুনে আমি বলছিলাম যে ছবিটা দৌড়ে পালিয়ে যাচ্ছেন একজন। আজ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে আসবেন, তাদের সদ্য চাকরি গিয়েছে, তার আগে দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। হায় কি দৃশ্য, কি দৃশ্য আজ দেখতে হচ্ছে। সায়ন্ত তার কাছে গিয়ে আর বাড়তি প্রশ্ন করে তাকে বিব্রত করে লাভ নেই, তিনি নিজে এমনিতেই বিব্রত হয়ে রয়েছেন। আমরা জানি না এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে কি জিজ্ঞাসা করতে হবে, তারা কি বলবেন। যারা চাকরি হারিয়েছেন প্রায় 26,000, তাদের এক দলের সঙ্গে আরেক দলের এভাবে হাতাহাতি, ওয়েমার শিট দেখতে চাওয়ায়, চাকরি হারাদের মধ্যেই এক দল আরেক দলের কাছে দেখতে চাওয়ায় তারা এইভাবে পালিয়ে যাচ্ছে। কাম্য নয় এ দৃশ্য, একেবারেই কাম্য নয়, কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে। পাস নিয়ে একটা সেক্ষেত্রে রহস্য, পাস কে কোথা থেকে পাচ্ছে, কে ইস্যু করছে জানা নেই, সেই পাস নিয়ে হাতাহাতি। এইবার এই ব্যক্তিকে কখনোই গায়ে হাত নয়, কখনোই কোনোভাবে গায়ে হাত নয়, কিন্তু কেউ কারোর গায়ে হাত দেওয়া, এখানে আমি জানি না কি কারণে, কোন অধিকারে একজন আরেকজনকে এইভাবে গায়ে হাত তুলে তারা মারপিট করছেন, কিন্তু তার কাছে ওয়েমার নেই, তিনি পালিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে এইভাবে। আরো একবার দেখি আমরা ছবি, শান্ত প্লিজ। একদমই শুভজিৎ, তোমাকে আমি যেটা তখনই দেখাচ্ছিলাম যে একজন এসে যেভাবে পাস বিলি করছিলেন, তিনি কে? কোনো অথরাইজ পারসন, যে কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো। পাস এসে তারা যেরকম খুশি কাগজ দেখিয়ে পাস নিয়ে নিয়েছে। এবার যখন পাস যখন ছিল, যখন তার কাছে হোমওয়ার্ক শিট দেখতে বলা হয়, তখন কি দেখা যায় তার কাছে কোনো হোমওয়ার্ক শিট নেই। স্বাভাবিকভাবে এইটা নিয়ে বিতর্ক বাদে তারা কিন্তু ওই ছেলে, দেখো ছেলেটা পালিয়ে, পুলিশ ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, পুলিশের ছেলেটাকে উদ্ধার করে নিয়ে চলে গিয়েছে। আর যোগ্য যারা আছে তারা রীতিমতো তারা করে যাতে তাকে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে কিভাবে ছেলেটাকে যোগ্য প্রার্থীরা তারা করেছে, সেই ছবি দেখতে পাচ্ছ যে কোনোভাবে ওই ছেলেটাকে কোনোভাবে ছাড় দিয়ে রাজি না, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা কিন্তু বারবার করে তখন যে ছবি দেখাচ্ছিলাম, তুলেছিলাম যে যোগ্য
অযোগ্য, কোনো পৃথকীকরণ করা হচ্ছে না। শান্ত আমি এক্ষেত্রে একটা জিনিস বলবো, তাকে এইভাবে তাড়া করে, তাকে এলাকা ছাড়া না করে, তাকে নিয়ে গিয়ে সে কিভাবে কোন অযোগ্য উপায়ে, কোন অসৎ উপায়ে, কোন অসৎ উপায়ে চাকরি পেয়ে তিনি অযোগ্য হয়েছেন সেইটা যদি তিনি জানান, তাহলে সেটা একটা আশার আলো দেখাতে পারে না? তিনি কাকে টাকা দিয়েছেন, কিভাবে তিনি চাকরি পেয়েছেন, তার মুখ থেকে তো তিনি বলতে পারেন। ছবি তোমাকে আমি তুমি অযোগ্য, তুমি কি অযোগ্য? তোমার কাছে ওমার শিট কোথায়? সায়ন্ত জিজ্ঞেস করো উনি কিভাবে চাকরি পেয়েছেন, যদি উনি বলেন। যোগ্য অযোগ্য আমরা তো জানি না, আমরা বলতেও পারি না। ওনাকে বলতে বলো, আমরা কি করে, আমরা বলতে পারি না। ওনাকে জিজ্ঞেস করো যে উনি কিভাবে চাকরি পেয়েছেন। উনি যদি নিজের মুখেই বলেন, কেন পালিয়ে গেলেন, যদি নিজের মুখে বলেন। এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, বলে যাও। তুমি কি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছো না টাকা দিয়ে? তাহলে তোমার ঘিরে ধরলো কেন সবাই? আস্তে আস্তে বলছে চুপ। জোরে বলো, জোরে বলো। তোমায় কি কাউকে টাকা দিতে হয়েছে? চুপ। দাদা এদিকে। আরে ভাই বলছে, ভাই এদিকে অডিও দিচ্ছে। আরে এদিকে আয় না। দেখো প্রিজন ম্যানের ভেতরেই একদম বসে গিয়েছে যাতে কাউকে কোনো কথা বলতে না হয়। সে শুধু জানালো যে পরীক্ষা দিয়েই ও চাকরি পেয়েছে, কিন্তু ওমার শিট কোথায় দেখাতে পারলো না। কোথায় তার মোবাইলে রয়েছে, মোবাইল যখন সবাই চেস করে মোবাইল দেখাতে চায়, মোবাইলও সে দেখাতে পারলো না ওমার শিট কোথায়। স্বাভাবিকভাবেই দেখা গেল যে পরিস্থিতি, যে ওই সেখানে রীতিমতো যেভাবে মুড়ি মুরগির মতো পাস বিলি হচ্ছিল, একজনকে দেখা গেল প্রায় 20টার মতো পাস নিয়ে এসছে, মুড়ি মুরগির মতো বিলি করছে। এরপর যখন দেখা গেল সে একজন পাস পেয়ে গিয়েছে, অথচ তার ওমার শিট নেই, তার নাম যোগ্যতা, তার যোগ্য যে যাদের তালিকা বের করেছে তাতে নেই, অথচ সে পাস পেয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পাস বিতর্ক কিন্তু এখনো অব্যাহত রয়েছে। যেভাবে এই ঘটনা ঘটলো, যে ঘটনা দেখা গেল যে একদম মূল জায়গা থেকে যেখানে পাস বিল হচ্ছিল সেইখান থেকে বাবুঘাটে গঙ্গার ঘাট পর্যন্ত তাকে রীতিমতো ছোটানো হলো, তাকে ধাক্কাধাক্কি করা হলো, তাকে হেনস্থা করা হলো, সেটা স্বাভাবিকভাবেই কাম্য নয়। কিন্তু যে ঘটনাগুলো, তার মানে অযোগ্যরাও এই ভিড়ে ঢুকে রয়েছে এবং তারা সহজেই পাস পেয়েছে, তা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণিত। কারণ একজনকে ধরা গিয়েছে, এই বিপুল ভিড়ে প্রায় হাজার ছেলে মেয়ে এসছে, চাকরিহারারা এসছে, তাদের এই ভিড়ের মধ্যে বাকি অযোগ্যদের কি করে কিভাবে শক্তকরণ করা যাবে? কেউ তো পাসে ঢুকে গিয়েছে, তাদেরকে কি করে বের করবে? স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন কিন্তু এই বৈঠক এবং পাস বিলি নিয়ে রয়ে গিয়েছে। শুভজিৎ, একদমই সেই ছবি আমরা দেখলাম, সেই ছবি আমরা দেখলাম। কিন্তু এই পাস, এতবার করে আমরা বলছি, এই পাস কে বা কারা ইস্যু করছে সেইটা কোনো রকম খোলসা হলো, সেইটা জানতে পারা গেল। এই পাস নিয়ে কেনই বা এরকম হবে? পাসের কথা তো প্রথম থেকে শোনা যায়নি। একদমই পাস কে দিয়েছে এইটা কিন্তু মূলত প্রশ্ন। যোগ্য মঞ্চের যারা যোগ্য মঞ্চের তরফে এসে তারা দাবি করছে যে তাদেরকে বলা হয়েছিল গতকাল রাতে যে পাস দেওয়া হবে, কিন্তু এই পাস কোথা থেকে আসবে সেই বিষয়কে নির্দিষ্ট করা হয়নি। গতকাল রাত থেকে একটা নির্দিষ্ট কয়েকটা মঞ্চ থেকে পাস দেওয়া হয় বলে জানাচ্ছেন এই যোগ্য প্রার্থীদের মঞ্চের সদস্যরা। কিন্তু সেই পাশে না আছে কোনো গভর্নমেন্টের সিম্বল, না আছে কোনো সই, না কোনো কাউকে অথরাইজ করা, কিছুই নেই। অথচ দেখা যাচ্ছে মাঝে মধ্যে একজন করে আসছেন, 20টা করে 10টা করে পাস বিলি করছেন বাবুঘাটে। এইটাই মূলত প্রশ্ন, এই পাসটা কে বিলি করছে, কাকে বিলি করতে দিচ্ছে, এটাই কিন্তু মূলত প্রশ্ন। অশিক্ষক কর্মচারীবৃন্দদের তারা যোগ্য এবং তারা অযোগ্য, তাই এই বিচার প্রক্রিয়া খুঁজে পেতে পারে না। তাই তাদের এই অবান্তরায়ের ফলে আমাদের জীবনটা আজ মৃত্যু মুখে পর্যবসিত হতে চলেছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। আজ এই সবাই প্রথম আমাদের বঞ্চিত, হ্যাঁ, প্রথমেই বলি যে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অতিথিবৃন্দ। আমার অন্তর থেকে তাদের প্রতি সবার শুভেচ্ছা ও ভালোবাসা। আমি প্রথমেই ডাকবো ডিপ্রাইভ টিচার সংগঠনের অন্যতম আন্দোলনকারী এবং কনভেনার সঙ্গীতাদিকে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার
প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট সমস্ত সুধীজনকে আমার প্রণাম জানাই এবং আমার সহকর্মী সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ একটি কারণ, আমাদের জীবন এবং জীবিকা আজকে সংশয়ের মুখে। আমি একজন 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার ছিলাম, বর্তমানে নেই। কেন নেই? আমার দোষে নেই, কিন্তু এই জাজমেন্ট, কোন জাজমেন্ট? প্রথমে হাইকোর্টের ইমপিউজ জাজমেন্ট, আর এখন সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট। কি জাজমেন্ট? না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি, এই একটা জাজমেন্ট। যেখানে সিবিআই তদন্ত হচ্ছে, বাক কমিটি তদন্ত হচ্ছে, তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না। তার জন্য নাকি তারা কোনো তদন্ত করে উঠতে পারলো না, পুরোটাকে সন্দেহের বশে ঠেলে ফেলে দিল। যখন ঠেলে ফেলে দিল, আমাদের কথা কি ভাবলো? আমরা যে মেধাবী স্টুডেন্ট, দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করে এই একটা সরকারি চাকরির জন্য পড়ি, তখন আমাদের চোখের জল বাবা মা যখন দেখে, তাদের সারা দিনের রোজগারের পর তারা আমাদেরকে রাত জেগে পড়াশোনার সময় বসে থাকে। আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি, আমি তার একটি মাত্র মেয়ে। তার সমস্ত ওষুধের খরচা, তাকে দেখার খরচা সমস্ত আমার। অথচ আজকে আমার চাকরিটা নেই। হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে, আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না। যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি, আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না। কেন হলো এরকম? আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম, আমরা তো সুবিচার চেয়েছিলাম, আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, যা যা তথ্য দিয়েছিলাম, তারপরেও আমাদের এই অবস্থা। আমাদের স্কুলগুলো কি অপরাধ করেছে? আমাদের স্কুলের বাচ্চাগুলো, আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার, এইরকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে। আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে? শাস্তিটা কাকে দিল? কাকে দেওয়ার কথা? আর কতজন মানুষ পেল? আমরা যারা 20,000 যারা যোগ্য, কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল। 20,000, শুধু আমরা 20,000 নয়, প্রত্যেক একজনের পিছনে আরও 5 জন, আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা। আজকে হাহাকার করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি, আমাদের বেতনটা আসবে তো, আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস। আমার ফেসবুক গ্রুপে লিখেছে, কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়ব। আমাদের এই একটি, আমরা হয়তো অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি। আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি এটাকে ভালোবাসি। আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে, কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে। আমাদের কি দোষ একটাই যে আমরা 2016 SLST পরীক্ষার্থী। কি করে সবাইকে বলে অল আর ফ্রড? আপনারা বাঁচলেন না কেন? অল আর ফ্রড মানে জানেন? আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো, তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস। আমি কাকে বলবো, কার কাছে কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। নমস্কার সবাইকে। সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই, আমার চোখে জল এসে যাচ্ছে। মানে আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার, মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পারছি না। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আমরা যে সত্যি অসহায়, এই মুহূর্তে আমরা বঞ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন, আমাদের কথাটা সত্যি অন্তর থেকে অনুধাবন করছেন।
আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। আমি এবার আমাদের বঞ্চিত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমাদের এই সংগঠনের কনভেনার মেহবুব দাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে প্রণাম জানাই এবং সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সম্মান জানাই এই মঞ্চের মধ্যে উপস্থিত আমার সহযোদ্ধাদের, যারা সর্বস্ব খইয়েও এখনো পর্যন্ত চুপ হয়ে ধৈর্য বজায় রেখে তাদের ন্যায্য অধিকারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যখন আমাদের যোগ্যতার এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নন। ভলেন্টিয়াররা সব প্রাইমারি স্কুলের শিক্ষক, যাদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছিল, তারা আজকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। তারা আজকে এরাই তো 24-এ ভোট করেছে এবং ভোট লুটের কাজটা এরা করেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিংকে দিয়ে ভোট করানো হয়েছে। ওই যে 7 লক্ষটা ভোটে জিতেছে, ওখানে আমি আরটিআই করেছিলাম, উত্তর দেয়নি। আমি এবারে কোর্টে যাব, ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে। এগুলো করে এই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির, তার সরকারের চুরি আটকানো যাবে না। একটা বিষয়, যদি 7000ই দেওয়া হয় তাহলে 7000 বৈধ বলে সরকার তাহলে তো তাই বলছে, তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো, তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই। আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আমি এই রাজ্যে আমি সব, আমি খেলোয়াড়, আমি কবি, আমি ডাক্তার, আমি লেখক, আমি মুখ্যমন্ত্রী, আমি চিফ জাস্টিস, আমি বিধানসভার স্পিকার, আমি সংবিধান। আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। 22 সালে মাননীয় জাস্টিস, তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5,000 5,500-কে অযোগ্যদের বাঁচানোর জন্য। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা ভাইপো তুলেছে এবং সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর। যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, রুচিরা ব্যানার্জি, লতা ব্যানার্জি, যে কোম্পানির ডাইরেক্টর। 73 মিনিটের ভয়েস রেকর্ডে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে। তো পরিষ্কার सीएम नहीं, टीएमसी का लीडर। ये सीएम होती तो 26,000 को लेकर मीटिंग करती। मानविक चीफ मिनिस्टर नहीं, शी इज द लीडर ऑफ टीएमसी। शी इशूड पास्ट against 7,000 person. The pass issued from the Kadapada TMC office in Calcutta. All are TMC goons and some plaincloth Calcutta police team under the leadership of the puppet Manoj Verma. আপনাদের শোনাচ্ছিলাম বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বক্তব্য পেশ করছিলেন। এর পাশাপাশি আপনাদের ছবি দেখাচ্ছি নেতাজি ইন্ডোরে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা রিভিউ চাইছি না, সেই সময়টাকে ব্যবহার করতে হবে এবং আমরা জানি যে রিভিউ টু কিউরেটিভ আমাদের জেতার সম্ভাবনা আছে এবং
সেই যতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের দাবি আমাদের কোনো রকম টার্মিনেশন লেটার দেওয়া যাবে না। আমরা যে চাকরি করছি সেই চাকরিতে স্বমহিমায় বহাল থাকতে চাই এবং এর জন্য আমরা নজর রেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু অভিযোগ যত লোক ভিতরে আছেন তার থেকেও বেশি লোক তারা বাইরে এখন অপেক্ষা করছেন। এটা দেখে তারপরে পাস দিত, এটা ভেরিফাইড করে, এটা ভেরিফিকেশন করে এসএলপি নাম্বার দিয়ে সবকিছু দিয়ে এটা দিয়েছে। এখন আমরা পাস করব। আপনি তো যে পাস সবাই নিয়েছেন, আপনি কি সেই পাস পাননি? ওই পাস আজকে দেওয়ার কথা ছিল। কেউ বলছে শহীদ মিনার, কেউ বলছে এখানে, ওখানেও পাইনি, এখানেও পাইনি। এখনো ঠিক করে অর্গানাইজ নেই, কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন এই জিনিসটা তো আমি পাবো। ওইটা আজকে সোমবার যেখানে আপনাদের স্কুলে যাওয়ার কথা ছিল, সেখানে আপনাদের আজকে রাস্তায় আপনি কি পাসের জন্য কান্নাকাটি তো হয়েই গেছে। আর কি করব এই অবস্থায়? দেখেছে লাস্ট আসা কিছু কথা বলার ছিল, কি জিজ্ঞেস করবো কি ভার্ডিক্ট যেটা দিয়েছে, বলেছে যারা আগে চাকরি করতো ওখানে জয়েন করবে। কোন চাকরি করতো কি ওয়েদার দিস স্টেট? আমি তো অল ইন্ডিয়া এক্সাম দিয়ে এসেছি। আমি তো এডব্লিউএস আর্মি স্কুলের অল ইন্ডিয়া এক্সামে র্যাঙ্ক করেছি, ওখানে তো পাস করেছি। এখন কি স্টেটে যোগাযোগ করব? এখন কি উত্তরাখণ্ডে যাব? আপনি যে পাস, আপনাকে যে বলা হয়েছিল পাস দেওয়া হবে, সেটা কে বলেছিল? এবার কোথায় পাস? আমাদের লিডাররাই বলেছিল আমাদের লিডারই পাস করবে। কিন্তু আপনারা যাদেরকে লিস্টে তালিকাভুক্ত করে তাদের হাতে অর্ধেক হাতে পাস নেই, তাই পাসটা তাহলে গেল কোথায়? এখন তো এটা আমরা বলতে পারবো না কি পাসটা গেল কোথায়। পাস করেছি, বিভিন্ন সার্ভিসে পাস করেছি, কিন্তু তবুও আমি শানিলা আলম, গড়িয়া বরদপ্রসাদের টিচার। একবার দেখাবেন না? কলকাতায় এই পাশেও দুর্নীতি হচ্ছে নাকি? পাশে কি দুর্নীতি মনে তো হচ্ছে পাশেও দুর্নীতি হচ্ছে। তো হাতে পাস আছে, হাতে ভেরিফাইড লিডারদের দ্বারা পাস, কিন্তু দেখুন এই তো পাশে দুর্নীতি না। ওইগুলো ওদের তৃণমূল শিক্ষা সেল যারা আছে, তৃণমূল শিক্ষা সেলের লোকেরা ঢুকে যাচ্ছে। যারা অযোগ্য ক্যান্ডিডেট আছে, তৃণমূল শিক্ষা সেলের লোকরা এই কাজটা করছে। মানে পাশে আপনার যোগ্য ক্যান্ডিডেটদের পাওয়া যাচ্ছে, তার ভেতরে ঢুকে পড়েছে, তারা অলরেডি জায়গা নিয়ে বসে আছে। আর আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট পাস নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই, পাস সেটা কি করে বলবো? আমরা তো ঢুকতেই দিচ্ছি না, আমরা না জানবো কি করে? মানে পাশের ভেতর দুর্নীতি হয়ে গেছে বলে সেটাই তো মনে হচ্ছে। আমাদের সমস্ত শেষ, আমাদের জীবন শেষ, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা কি করবো আমরা জানি না, কালকে কি খাবো সেটা জানি না। তুমি শুনতে পেলে যে পাশেও দুর্নীতি হচ্ছে, এই আশঙ্কা কিন্তু তারা করছেন। এবং এই আশঙ্কা শুধু মানে অন্য কেউ না, যারা যোগ্য প্রার্থী, যারা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, তারাই অভিযোগ তুলছেন। আমি তার কাছে আরেকবার চলে যাবো। আপনারা কখন এসছেন? আমি এসছি 10টার দিকে। এখানে এসে দাঁড়িয়ে আছে? এখানে এসে ঢুকতে পারেননি? না, ঢুকতে পারিনি। আচ্ছা, এই পাসটা যখন আপনাদের লিডার বলেছিল দেওয়া হবে, তারপর কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল? আমি ফোন করছি অনবরত, কেউ ফোন ধরছে না। লিডারদের যাদের ফোন নাম্বার আমার কাছে আছে, কেউ ফোন ধরছে না। আমরা অন্তত যেখানে গিয়ে কথা বলতে পারবো, যেখানে বলেছে, যেখানে জানাতে পারবো, সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারছি না। কোথায় যাব, কার কাছে বিচার চাইবো? ভারতবর্ষের সংবিধান আমাদের আর্টিকেল 20, 21 সমস্ত কিছু নেই, জীবন জীবিকা কোনো কিছুর অধিকার নেই আমাদের। পাসও তো আপনাদের দেওয়া হলো না, মুখ্যমন্ত্রী প্রোগ্রাম তো শুরু হয়ে গেল। সেটাই তো আমরা জানি না কোথায় যাব, কি করব, কার কাছে বলবো আমাদের সমস্যার কথা। তুমি শুনতেই পেলে, কার কাছে বলবো, কোথায় যাব, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। এবং সেই প্রশ্নটাই কিন্তু এখন এদের কাছে, যে এভাবে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়। কারণ তারা দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত, এবং পাস না পেয়ে তারা চাকরি হারিয়ে রীতিমতো তারা কান্নায় ভেঙে পড়ছেন। এবং একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এলো, সেটা হচ্ছে পাস দুর্নীতি। হাতে ওমাসি তালিকায় দাঁড়িয়ে আছেন, তারা তুলছেন। অর্থাৎ পাস বিতর্ক যেমন ছিল, এবার নতুন অভিযোগ, সেটা হচ্ছে পাস দুর্নীতি। কোথায় গেল? লিডাররা বলেছিলেন গতকাল রাতে দেওয়া হবে। আজকে সকালে যখন আপনারা এলেন, লিডারদের সকাল থেকে ফোন করেছিলেন? 10-15 বার 20 বার অনেকবার ফোন করা হয়েছে, তারা কেউ ফোন তুলছে না। ফোন তুলছে না, ফোন ধরছে না, কোথায় গেছে জানি না। লিডাররা কেউ ফোন তুলছে না, কেউ কথাই বলছে না, অথচ তারা কিন্তু তাদের হাতে ওমাসি, তারা তালিকা, তারা সব কিছুই দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এই ছবি কিন্তু নেতাজি ইন্ডোর সভার আগে, নেতাজি ইন্ডোর সভা যখন শুরু হয়ে গেছে, সেই ছবি ধরা পড়ছে নেতাজি ইন্ডোরের আশপাশ জুড়ে। শুধু একজন না, তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র এই পাসের জন্য। পাস ছাড়া ঢুকতে পারবে না। অথচ কিছুক্ষণ আগে দেখা গেল পাস যখন মুড়ি মুড়কের মতো বিলি হচ্ছে, একজন অযোগ্য, অভিযোগ উঠলো একজন অযোগ্য সেই পাস নিয়ে নিয়েছে। অর্থাৎ এভাবেই কি ভেতরে যারা যোগ্য প্রার্থীদের বলতে ভিড়ের মধ্যে অযোগ্যরা ঢুকে বসে রয়েছে? এই অভিযোগই কিন্তু এই কিছুক্ষণ আগে একজনের বক্তব্যে উঠে এলো।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখনো নেতাজি ইন্ডোরের বাইরে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা দাবি করছেন তারা যোগ্য, তারা চাকরিহারা, তারা ভিতরে ঢুকতে চান, তারা নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের কথা বলতে চান, কিন্তু কেউ তাদের পাস ছিনিয়ে নিয়ে ভিতরে ঢুকে গেছে বা তাদের সঙ্গে পাস জালিয়াতি করা হয়েছে। ভিতরে যারা বসে আছে তারা অনেকেই অযোগ্য, এমনটাই দাবি করছেন বাইরে দাঁড়িয়ে থাকা যোগ্য চাকরিহারারা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেন কোনো গাফিলতি না থাকে, সরকার বা অথরিটির পক্ষ থেকেও আমরা যেন সেই উদ্যোগটা দেখতে পাই। আমরা এটাই শুধু এই আবেদন নিয়ে এখানে এসেছি। তাই সকলকে আমি আমার এই চাকরিহারা শিক্ষক যারা বিনা দোষে চাকরি হারিয়েছে তাদের পাশে থাকার জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের পাশে থাকুন, এবং আমাদেরকে যদি মনে করবেন যে আমরা সত্যি সত্যি মানে আর 5 জনের মতো, তাহলে জাজমেন্টটাও ভালো করে পড়ুন, সিবিআই এর রিপোর্টগুলোকেও দেখুন। কারণ সিবিআইয়ের যে জাজমেন্ট, সেই সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন, তাতে তো ফাঁসি পর্যন্ত হয়ে যায়। সিবিআই তো সব জায়গায় বিশাল ভূমিকা নাকি পালন করে। তা আমার ক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্টটাকে মানা হলো না কেন? কোন ষড়যন্ত্রের বলে মানা হলো না?